আমি তোমাদের সাথে যোগ দিয়ে একসাথে উত্তরে গেলে তোমার আপত্তি আছে? একটু ভাবল রন। হিটারিরা যদি সত্যি কথা বলে থাকে তবে গরুগুলো ছড়িয়ে পড়েছে, তবু কিছু একত্র থাকতে পারে। এই প্রতিকূল পরিবেশেও চেষ্টা ছাড়বে না সে। গরুগুলোকে জড়ো করে নিজেই ডাইভ করবে। চমৎকার প্রস্তাব, বলল সে। এখান থেকে নড়ার মতো পানি কমলে তুমি ভিক্টোরিয়ার দিকে রওনা হয়েও। গুয়াডালুপের সব থেকে বড় বাঁকে ক্যাম্প করে অপেক্ষা করো। আমরা ওখানেই তোমাদের সাথে যোগ দেব। আমার ধারণা হচ্ছে হাইঞ্জের গরুও হয়তো আমাকেই ডাইভ করতে হবে। রন আর অটো আবার রওনা হলো। বেলা পড়ে এসেছে। উঁচু জমির উপর দিয়ে চলছে ওরা, কারণ দল ছাড়া গরু ওখানেই আশ্রয় নেবে। প্রায় 30টা গরু জড়ো করে তাড়িয়ে নিয়ে এগোলো। ক্যাম্প থেকে মাইলখানেক দূরে রাশ টেনে থেমে দাঁড়ালো রন। কালো মেঘাচ্ছন্ন আকাশে একটা সরু নীল ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ক্যাম্পটা ওখানেই। শোনো অটো, ওই টমি চিটনির কথাই ধরো। ও যে স্কাউট করে আমাদের ক্যাম্প খুঁজে বের করবে, এটাই স্বাভাবিক। গরুগুলোকে খুঁজে বের করা ওর পক্ষে মোটেও কঠিন হবে না, কি বলো? ঠিকই বলেছ। তারপর সে কি করবে? তুমি ওর জায়গায় থাকলে কি করতে? সিগারেট ধরালো অটো। অল্পক্ষণ চুপ করে থেকে সে জবাব দিল, গরু খুঁজে বের করে আমি চুপচাপ সরে আসতাম, কারণ এই আবহাওয়ায় গরুগুলো কোথাও যাবে না। আমি কোথাও ঘাঁটি গেড়ে তোমার জন্যে ওত পেতে অপেক্ষা করতাম। আমিও ঠিক সেই কথাই ভাবছি, বলল মাইক। সামনের এলাকাটা ভালো করে পরীক্ষা করে দেখল সে। ওখানে প্লাবিত নিচু এলাকা ছাড়া যে কোনো জায়গাতেই চিটনি ওত পাততে পারে। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল রন। আমরা ক্যাম্পে যাচ্ছি না অটো। রাতের জন্য এখানেই আমরা আশ্রয় নেব। বেশি দূর তো নয়, বলল কনয়ে। গরম কফি আর খাবারের জন্য আমার মনটা আনচান করছে। ওখানে ওয়েবস্টারের কাছ থেকে আমি কিছু খাবার এনেছি, বলল রন। আমরা এখানেই থাকব। আমার মত হচ্ছে শত্রু তৈরি হয়ে বসে থাকলে তার ফাঁদে ধরা দেয়া বোকামি। ঘোড়া পথে হলেও একে এড়িয়ে যাওয়াই ভালো। চাইলে সে আমাদের কাছে আসতে পারে। রাতে থাকার জন্য চমৎকার একটা জায়গা খুঁজে পেয়েছে ওরা। ওটা একটা রিজের পাশে ঢালের উপর। বাতাসে ক্ষয়ে রিজটা একেবারে খাড়া উঠে গেছে। মনে হয় রিজের বেরিয়ে থাকা মাথাটা বুঝিয়ে এখনই ভেঙে পড়বে। তলা থেকে 60 ফুট দূরে ওরা ক্যাম্প করলো, যেন উপর থেকে কিছু ভেঙে পড়লেও ওদের ক্ষতি না হয়। রিজের দিক থেকে আক্রমণের সম্ভাবনা নেই। কেউ চেষ্টা করলে নিচে পড়ে তারই ঘাড় মটকাবে। ভেজা বালুর ঢিবি দিয়ে আড়াল করে একটা ছোট আগুন জ্বালালো রন। আগুনে কফি তৈরি করে বেকন ভাজল। বেকন অল্পই ছিল। ওটা শেষ হলে শুকনো রুটি চর্বিতে ভিজিয়ে খেলো ওরা। তুমি ঘুমাও, কনওয়ে আদেশ দিল রন। কিছুক্ষণ পর আমি তোমাকে জাগিয়ে দেব। অটো ইতস্তত করছে। রন দেখতেই পাচ্ছে লোকটা ক্লান্তিতে আধমরা হয়ে গেছে। তাই ওর থেকে কোনো প্রতিবাদ আসার আগেই সে আবারও বলল, আমি এখনো ক্লান্ত হইনি কর্পোরাল। তাছাড়া আমার কিছু ভাবনা চিন্তাও করা দরকার। তুমি ঘুমাও। অটো ঘুমিয়ে পড়লে আগুনে কিছু কাঠ চাপিয়ে ওটার পাশ থেকে সরিয়ে একটা ছোট বালুর ঢিবি আর ঝোপঝাড়ের আড়ালে গিয়ে বসল। আসলে রন নিজেও ক্লান্ত, কিন্তু কিছু চিন্তাও ওর করা দরকার। ফিউড আর ঝড় ওর সমস্ত প্ল্যান ওলটপালট করে দিয়েছে। এখন ভাঙাচোরা ধ্বংসাবশেষ থেকে কিছু উদ্ধার করতে হলে নতুন প্ল্যান করা দরকার। হাইজের পক্ষে এখন আর ইন্ডিয়ানোলা থেকে গরু চালান করা সম্ভব হবে না। সম্ভবত গালফের সব কয়টা বন্দরই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আগেকার প্ল্যান মতো ক্যান্সাসে ডাইভ করে যাওয়া ছাড়া আর অন্য পথ নেই। সেটা করতে হলে ওকে দ্রুত দক্ষিণে গিয়ে নিজের
আর মার্সার ব্যান্ডের সব গরু জড়ো করে তবে উত্তরে এগোতে হবে। এদিককার এলাকা এই বিপর্যয় সামলে উঠতে অন্তত কয়েক মাস সময় নেবে। তাড়াতাড়ি কাজ সারতে পারলে হয়তো লড়াই ছাড়াই সে পার পেয়ে যাবে। কিন্তু ওর পছন্দ হোক বা না হোক, টমি চিটনি তাকে শেষ করার আগেই ওই খুনিটাকে তার মারতে হবে। চিটনি যে তাকে মারার চেষ্টা করবে তাতে সন্দেহ নেই, কারণ এখন আর রন বাইরের লোক নয়, সে হিটারিদের রক্ত ঝরিয়েছে। সব দিক সতর্কভাবে চিন্তা করে দেখল সে। তারপর আকাশে ঘন মেঘ জমে উঠতে দেখে কনওয়েকে জাগালো। এবার আমাকে একটু বিশ্রাম দিতে পারো? আমি খুব ক্লান্ত, বলল রন। কম্বলের তলা থেকে উঠে চিলিকার পরে নিল অটো। তারপর রাইফেলটা কাঁধে ঝুলিয়ে নিল। মাইক একটা আধ ভেজা কম্বল পেঁচিয়ে ঝোপের তলায় শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। হঠাৎ জেগে কম্বলের উপর পাতা তিরপলের পিছে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়া টের পেল রন। কোনাটা সামান্য একটু উঁচু করে বুক ভরে বৃষ্টি ভেজা ঠান্ডা বাতাস নিল সে। কান খাড়া রেখে শুনছে। ছোট আগুনটা থেকে বৃষ্টির ফোঁটার হিস আর কাঠ পোড়ার পটপট শব্দ আসছে। জায়গা থেকে না নড়ে আগুন নয়, কেবল আভাটা দেখা যাচ্ছে। নড়ছে না রন, যেন অবচেতন মন থেকে একটা বিপদ সংকেত এসে ওকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। খাপ থেকে পিস্তলটা বের করলো সে। বুড়ো আঙুল হ্যামারের উপর রেখে খুব ধীরে বুকের কাছে হাত এনে গুলি করার জন্য তৈরি থাকলো ও। ওর কানে কোনো শব্দ এলো না। চোখে কেবল আগুনের আলো ছাড়া কিছু দেখতে পাচ্ছে না। বাতাস প্রায় থেমে গেছিল। সেটা আবার মাথাচাড়া দিয়ে গাছের পাতায় শব্দ তুলল। মাথাটা পিছনে হেলিয়ে তিরপলটা আর একটু ফাঁক করল সে। ঠান্ডা একটা বৃষ্টির ফোঁটা ওর কবজির উপর পড়ে গড়িয়ে কোনোই এর দিকে এগোচ্ছে। অটো কনওয়ে আগুনের আলো থেকে দূরে একটা ঝোপের কাছে বসে আছে। ওর মাথাটা বুকের উপর ঝুলছে। মাইক দেখলো হঠাৎ সোজা হয়ে বসে মাথা ঝাঁকিয়ে লোকটা ঘুম তাড়ানোর চেষ্টা করলো। তারপর বড় বড় চোখে একবার চারপাশে তাকিয়ে দেখে আবার আরাম করে বসলো। অল্পক্ষণ পরেই ওর মাথাটা বুকের দিকে হেলতে শুরু করলো। ঠিক এই সময়ে বিনা কারণেই রিজের মাথার দিকে তাকালো রন। রিমের উপর গোল মতো একটা সাদা আকৃতি দেখতে পেল সে। মুহূর্তের জন্য কি যেন একটু ঝিলিক দিয়ে আবার অদৃশ্য হলো। রাইফেলের ব্যারেল। সাদা জিনিসটা একটু উঁচু হলো। এবার ভালো করে দেখতে পাচ্ছে রন। আগুন থেকে সামান্য একটু আলো পড়েছে লোকটার মুখে। কিনারা থেকে কয়েক গজ দূরে আছে ও। হাঁটুতে ভর দিয়ে একটু উঁচু হয়ে বসে ক্যাম্পের দিকে রাইফেল তাক করার চেষ্টা করছে লোকটা, কিন্তু সুবিধা হচ্ছে না। হাঁটুর উপর হেঁটে একটু আগে বাড়ল সে। ওই আগে বাড়াটাই কাল হলো ওর। লোকটা আগেই রিম থেকে পাতলা হয়ে বেরিয়ে থাকা জায়গাটার উপর ছিল, আর একটু আগে বাড়ায় ভেজা বালুর আস্তরটা আর ওর ওজন রাখতে পারল না। মুহূর্তে লোকটা ঘুরতে ঘুরতে নিচে পড়ল। ওর সাথে নেমে এলো বিরাট কয়েক চাক বালু। কোনো মতে উঠে দাঁড়াতেই কোনোই ভর দিয়ে একটু উঁচু হয়ে ওকে গুলি করলো মাইক। লোকটার সাথে বালু নিচে পড়ায় কেবল একটা ভোঁতা শব্দ হয়েছিল, কিন্তু পিস্তলের শব্দে ঝোপের ভিতর ছোট প্রাণীগুলো চমকে উঠল। কনওয়েও উঠে দাঁড়ালো। সাবধান অটো, ওর সাথে আরো লোক থাকতে পারে, বলল রন। সরি মেজর, আমি নিশ্চয় ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ঝিমাচ্ছিলে, কিন্তু তাতে কোনো ক্ষতি হয়নি। আমি জেগেছিলাম। ওটা কে ছিল? রিমের উপর থেকে লোকটা তোমার দিকে রাইফেল তাক করার চেষ্টা করছিল। ভালো পজিশন নেয়ার জন্যে একটু নড়তে গিয়ে রিমের বাড়তি অংশ ভেঙে নিচে পড়েছে। ওকে বন্ধু বলে মনে হলো না, তাই গেঁথে ফেললাম।
কয়েক সেকেন্ড নিজের জায়গাতে স্থির থেকে পরে পিস্তলটা আবার লোড করে নিল মাইক। আমার মনে হয় লোকটা স্কাউট করে বেড়াবার সময়ে আমাদের দেখতে পেয়ে সুযোগের সদ্য ব্যবহার করতে চেয়েছিল। ওর সঙ্গীরা গুলির শব্দ শুনতে পেয়েছে, কিন্তু জানে না সেটা ওর না, আমাদের। ওরা ভাববে সেই আমাদের কাউকে মেরেছে, বলল অটো। ওরা হয়তো জানে না আমরা দুজন আছি এখানে। রনের কয়েক ফুট দূরে এসে দাঁড়ালো সে। তবে ওর সঙ্গীরা খবর জানার জন্যে পথ চেয়ে থাকবে। মাইক ভাবছে, যে কোনো লোকের পক্ষে এখন ওদের ক্যাম্পে গিয়ে হাজির হওয়া সহজ। অন্ধকারে ওরা তাকে নিজের লোক বলেই ধরে নেবে। সোজা আগুনের দিকে কাউকে এগোতে দেখলে সে সম্পর্কে আরও নিঃসন্দেহ হবে। মনে করবে কাজ সেরে ওদের লোকই ফিরে আসছে। আমি ওদের ক্যাম্পে যাচ্ছি, বলল রন। দেখতে চাই চিটনি আশেপাশে কোথাও আছে কিনা। একজন সঙ্গী চাও? ওরা একজন মানুষ আশা করছে। তুমি এখানেই থাকো, কিন্তু সাবধান। মাইক রাইফেল হাতে ঢাল বেয়ে নেমে গেল। ওদের ক্যাম্প ফায়ার খুঁজে বের করতে ওর বেশিক্ষণ লাগলো না। দেখলো আগুনের ধারে 5 জন লোক বসে বা শুয়ে গল্প করছে। আক্রমণের কোনো ভয়ই ওরা করছে না। তাহলে সত্যিই হয়তো ওরা মাস্টারের উপর কঠিন আঘাত হেনেছে। শব্দ ঢাকার কোনো চেষ্টা না করে সহজ ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে গেল রন। আগুনের কাছেই 7টা জিন চাপানো ঘোড়া ওর নজরে পড়ল। কাছে যাওয়ার পর ওরা মুখ তুলে চাইল। একজন কিছু বলতে গিয়ে টের পেল ওটা ওদের লোক নয়। স্থির হয়ে বসে থাকো বাচ্চারা, বলল মাইক। একান্ত বাধ্য না হলে কাউকে আমি মারতে চাই না। ইন্ডিয়ানোলা থেকে যে লোকটা পালিয়েছিল সেও আছে ওখানে। ও যা বলছে তাই করো, বলল সে। এই লোকই রোল্যান্ড মাইক, যার কথা তোমাদের বলছিলাম। হঠাৎ রনের খেয়াল হলো জিন চাপানো 7টা ঘোড়া সে দেখেছে। এখানে আছে 5 জন যাকে সে মেরেছে। তাকে নিয়ে 6 জনের হিসাব পাওয়া যাচ্ছে। 7ম ব্যক্তি কোথায়? তুমি চিটনি কোথায়? প্রশ্ন করল সে। ওদের একজন দাঁত বের করে হাসলো। ওকে খুঁজে লাভ নেই, সেই তোমাকে খুঁজে বের করবে। শুনেছি লোকটা নাকি মানুষ শিকারী, জবাব দিল রন। কিন্তু আমি যতদূর জানি সে সামনাসামনি লড়ে ন্যায্যভাবে কাউকে মারেনি। ঝোপের আড়াল থেকে যে কেউ অনেক মানুষ মারতে পারে। ইচ্ছা করেই খোঁচা দিল রন, যেন কথাটা ওর কানে পৌঁছায়। লোকটাকে রাগিয়ে দিয়ে তার নিজস্ব বাধা ছক থেকে বের করে আনতে চায় সে। ধীর স্থির মানুষটাকে আঘাত না দিলে তা সম্ভব হবে না। বোকার মতো নিজের বিপদ তুমি নিজেই ডেকে আনছো। সেটাই তো আমি চাই, তার ছেলের সাথে বলল মাইক। চিটনি ঘাসের উপর ক্রল করে করে ভুলেই গেছে দাঁড়িয়ে কিভাবে লড়তে হয়। আজ পর্যন্ত টমি চিটনি পিছু নিয়ে মারতে পারেনি, এমন কখনো ঘটেনি। ওদের একজন বলল, তুমি হবে ওর পরবর্তী শিকার। ভালো, তুমি ওকে বলো আমি এসেছিলাম। আর হ্যাঁ, নামটা বলতে ভুলো না। সে আমার মুখোমুখি হওয়া এড়িয়ে যাক, এটা আমি চাই না। আর তুমি একথাও জানিও, সে যদি আমার সামনে আসতে ভয় পায় তবে আমি ওকে খুঁজে বের করব। রাইফেলটা সহজভাবেই হাতে রেখে পিছিয়ে অন্ধকারে মিশে গেল রন। ক্যাম্পে ফিরে বালু দিয়ে আগুন নেভাতে নেভাতে সে অটোকে সংক্ষেপে জানালো ওখানে কি ঘটেছে। আমি ওকে ঝোপঝাড়ের আড়াল থেকে বের করে আনতে চাই, কিন্তু যদি দেরি করে তবে আমিই ওর পিছু নেব। এখনও আমাদের ক্যাম্পের কাছেই কোথাও ইন্ডিয়ানোলা থেকে ফেরার রাস্তা কাভার করে বসে আছে। এখনও আমাদের ক্যাম্পের কাছেই কোথাও ইন্ডিয়ানোলা থেকে ফেরার রাস্তা কাভার করে বসে আছে। যাক, আপাতত আমরা ওর দলকে একটু সাহায্য করব। গরুর ছোট দলটাকে একত্র করলো ওরা। নিজেদের ক্যাম্পের দিকে কিছু দূর এসে একটা হুপ দিয়ে পিস্তল ফোটালো রন। ঢালের উপর হিটারি ক্যাম্পের দিকে ছুটল গরুর দল।
গরুর খুরে শব্দ পেয়েছে ওরা। অল্প আলোতে রন দেখল দিশেহারা হয়ে মানুষ আর ঘোড়া যে যেদিকে পারে ছুটে পালাচ্ছে। মাত্র একটা গুলির শব্দই শোনা গেল। পর মুহূর্তে পায়ের তলায় মারিয়ে আগুন নিভিয়ে সোজা ওদের ক্যাম্পের উপর গিয়ে স্টাম্পিট করে এগিয়ে গেল গরুর দল। একজন লোক তার রাইফেল তুলে নিয়ে ব্যারেল ঘুরিয়ে রনের দিকে তাক করার চেষ্টা করছে, কিন্তু কনয়ে ঘোড়ার পিঠে ওর ঘাড়ে পড়ার উপক্রম করলো। তাড়াতাড়ি রাইফেল অটোর দিকে ঘোরালো লোকটা, কিন্তু ততক্ষণে চার্জ করে আসা ঘোড়ার ধাক্কায় দিগবাজি খেয়ে মাটিতে পড়ল সে। ঘোড়া ছুটিয়ে ঢালের মাথায় উঠে গেল ওরা। বনের লোকজন বেরিয়ে এসেছে, লড়ার জন্য ওরা তৈরি। রনের লোকজন বেরিয়ে এসেছে, লড়ার জন্য ওরা তৈরি। ঘোড়ায় চড়ে ছুটতে থাকো, নির্দেশ দিল মাইক। থেমো না। উবু হয়ে প্রায় ঘোড়ার পিঠের সাথে মিশে ঝোপগুলোর পাশ দিয়ে ঘুরে ছুটল রন। ধূসর আলোয় মাটিতে ট্র্যাক খুঁজছে ও। রনের সন্দেহ মতো সপ্তম ব্যক্তি যদি চিটনি হয়, তবে সে নিশ্চয় ঝোপের ভিতর সুবিধা মতো কোনো জায়গা বেছে নিয়ে লুকিয়ে আছে। কিন্তু দ্রুত চলমান টার্গেটে লাগানো ওর জন্য একটা সমস্যা হবে, কারণ ঝোপের ডালপালার ভিতর সে রাইফেল ঘোরাতে পারবে না। যাক, ঘোড়া ছাড়া লোকটা খোঁড়া হয়ে বসে থাকবে, মন্তব্য করল ইলি। যেভাবে ঘোড়াগুলোকে তুমি ছত্রভঙ্গ করেছ, তাতে ওদের সবার অবস্থাই তাই হবে। বর্তমান পরিস্থিতি ভাবতে গিয়ে রন বুঝতে পারছে তার আশা অনুযায়ী কিছুই ঘটেনি, সবই ওর বিপক্ষে গেছে। না চাইলেও সে এখন একটা ফিউডের সাথে জড়িয়ে পড়েছে। একটা ঝুঁকি ওকে নিতেই হবে। চিটনির চিন্তা বাদ দিয়ে মার্সারকে খুঁজে বের করে তাকে কানসাসের পথে রওনা হতে হবে। তবে চিটনি ওকে শেষ করার জন্য হন্য হয়ে খুঁজবে। এখন থেকে প্রতি মুহূর্তে তাকে সতর্ক থাকতে হবে। 13। গরুগুলোকে একত্র করে পশ্চিমে রওনা হলো ওরা। রিজ থেকে নেমে পানির ভিতর দিয়ে কিছুক্ষণ হাঁটিয়ে নেয়ার পর সাঁতার কাটিয়ে মাইলখানেক গিয়ে ডাঙা মিলল। পানির উপরে হলেও মাটি নরম আর কাদায় ভরা। নীরবে এগোচ্ছে গরুর দল। বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশ এখনো কালো মেঘে ভারী হয়ে আছে। দূরে বজ্রপাতের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। বাতাসের বেগ বাড়ছে। গত কয়েকদিনের ধাক্কায় জোর বাতাস ওদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আগেকার কথা ওদের ভালো করে মনেও পড়ে না। রন মাইকের মনে হয় সে যেন সারা জীবন ভেজা শরীরে ঠান্ডা সহ্য করেই কাটিয়েছে। ইত্যলোকে গরুর চার্জে রেখে ইলি আর অটোকে নিয়ে দক্ষিণে রওনা হলো রন। এই আবহাওয়ায় ওদের খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, মন্তব্য করল ইলি। বেঁচে থাকলে ওরা কোথাও আত্মগোপন করেছে। বাতাসের শব্দে কথা বোঝা ভার হয়ে উঠেছে। আমাদের চেষ্টা করতেই হবে, চেঁচিয়ে বলল রন। দুপুরের দিকে একটা কেবিনের কাছে হাজির হলো ওরা। একটা করাল আর ঝোপের আড়ালে পাথর খুঁড়ে তৈরি করা একটা আস্তাবলও রয়েছে ওখানে। কেবিন থেকে অল্প অল্প ধোঁয়া উঠছে। রাইফেল প্রস্তুত রেখে মালিকের উদ্দেশ্যে হাঁক দিল মাইক। দরজাটা একটু ফাঁক হলো। একটা সরু গোপলা মুখ বাইরে উকি দিয়ে রাইফেলগুলো দেখেই আবার দরজা বন্ধ করতে উদ্যত হলো। ঘোড়া নিয়ে একটু আগে বাড়ল রন। শোনো, একটু দাঁড়াও, আমরা সবাই কাউহ্যান্ড। কিছু কফি হবে? দরজাটা খুলে গেল। ঠিক আছে। ঘোড়া রেখে শান্তভাবে ভিতরে এসো। আমার হাতে একটা কোল্ট রিভলভিং শটগান রয়েছে, সাবধান। কেবিনের ভিতরটা শুকনো, গরম আর আরামদায়ক। লোকটা মিথ্যে বলেনি। ওর হাতের কাছেই একটা রিভলভিং শটগান রয়েছে, কোমরেও একটা পিস্তল ঝুলছে। ক্ষুধার্ত মানুষকে আমি কখনো দরজা থেকে ফিরিয়ে দিইনি, বলল লোকটা। কিন্তু তোমাদের হাতে এতগুলো অস্ত্র দেখে আমরা আমাদের কিছু বন্ধুর খোঁজে এসেছি, জানালো রন।
এদিকে কোনো লড়াইয়ের কথা তুমি শুনেছ? শুনেছি, কিছুটা চোখেও দেখেছি। ওটা এখান থেকে প্রায় 8 মাইল দক্ষিণ পূবে ঘটেছে। আমি রেফিউজিতেও খাবার আনতে গেছিলাম। সাথে ছিল দুটো মালটানার খচ্চর। প্রায় হর্সশু লেকের কাছে পৌঁছতেই গোলাগুলির আওয়াজ পেলাম। ঝোপের ভিতর ঢুকে আমি চুপচাপ বসে থাকলাম। শব্দে বুঝলাম তুমুল যুদ্ধ হলো। লোকটা বেশি কথা বলতে পছন্দ করে। যারা একা থাকে তারা সাধারণত সঙ্গ পেলে স্বাদ মিটিয়ে কথা বলে নেয়। ঘুরে ঘুরে একটা বড় পাত্র থেকে সবাইকে বিনস সার্ভ করলো সে, সাথে বাড়িতে তৈরি রুটি। চুলোর উপর ফ্যান বসিয়ে সে বলল, তোমরা একটু স্থির হয়ে বসো, আমি তোমাদের জন্যে কিছু খাবার তৈরি করে দিচ্ছি। কৌতূহলী নীল চোখে সে ওদের দিকে তাকালো। তোমাদের দেখে হিটারি বলে মনে হয় না। নিশ্চয় তোমরা মার্সারদের আত্মীয়। আমি রোল্যান্ড মাইক, ডেভ মার্সারের পার্টনার। হ্যাঁ, ওই রকমই কিছু আশা করেছিলাম। তোমরা অবশিষ্ট বিশেষ কিছুই খুঁজে পাবে না। গরুগুলোকে চারপাশে সরিয়ে দেয়া হয়েছে। লটন মার্সার মারা পড়েছে। রডব্রিজও মরেছে। ডেভের কি অবস্থা? ফস্টার আর রোলরই বা কি খবর? সম্ভবত লুকিয়ে আছে কোথাও। দেখা যাচ্ছে হিটারিরাই বর্তমানে উপরে থাকলো। অনেক দিন কোনো হিটারি মারা পড়েনি। খেতে খেতে ওরা শুনল বুড়ো কোথায় কোথায় মার্সারের গরুর ছোট ছোট কয়েকটা দল দেখেছে, আর বাকিগুলোকে কোথায় পাওয়া যেতে পারে। তোমার ঘোড়ার স্টক কেমন? প্রশ্ন করল রন। কিছু ঘোড়া আমাদের দরকার হবে। চিন্তার কারণ নেই, আমি তোমাকে কিছু ঘোড়া দিতে পারবো। আস্তবলের দিকে ইশারা করল সে। যাও দেখে এসো। খুব ধীরে উঠে দাঁড়ালো রন, আর চোখে দেখল বুড়ো চুলোর উপর রান্না নিয়ে ব্যস্ত, বেশি মাত্রায় ব্যস্ত। আড়মোড়া ভেঙে একটা হাই তুলে জানালা দিয়ে আস্তবলের দিকে তাকালো সে। ওটা ঝোপের পাশেই। ভিতরে কয়েকটা ঘোড়া দেখা যাচ্ছে। আর চোখে কনওয়ের দিকে তাকালো মেজর। অটো হাসছে। ওরা হাতে খোলা কোল্ড পিস্তল। তুমি যাও দেখে এসো মেজর। যদি কোনো গুলির শব্দ শুনি রাঁধুনিকে মেরে ফেলবো আমি। শটগানটার দিকে হাত বাড়াতে গিয়ে আড়ষ্ট হয়ে জমে গেল বুড়ো। ওটা ইলির হাতে। হাসছে সে। মেজর ঘোড়া দেখতে যাক। এটা কি তুমি এখনো চাও? আমাদের আপত্তি নেই, কিন্তু প্রথম গুলির আওয়াজ পেলেই। কথাটা শেষ করল না ইলি। আমার করার কি ছিল? অনুযোগ করল বুড়ো। আমি তোমাদের সাবধান করলে ওরা আমাকে মেরে ফেলবে। ওই টমি সিডনি লোকটা নিজেই আমাকে শেষ করবে। তাছাড়া তোমরাই এখন হারার পথে। এতটা শিওর হয় না, গম্ভীর বলল ইলি। মাত্র গতকালই মেজর মাইক দুজন হিটারিকে শেষ করেছে। বার্ড আর লেন হিটারির সাথে আরও একজনকে হত্যা করেছে কনওয়ে। গতরাতে একজন চুপিসারে গুলি করে কনওয়েকে মারার মতলবে ছিল, কিন্তু সে নিজেই মেজরের গুলিতে মারা পড়েছে। বুড়ো একে একে সবার চেহারা দেখল। আমি কাপুরুষ নই, হিটারিদেরও পছন্দ করি না, কিন্তু কি করব। এখানে আমি একেবারে একা, আর ওই চিটনি লোকটা। ওর আর বেশি দিন নেই, বলল অটো। ওখানে কি আছে? শান্ত স্বরে প্রশ্ন করল রন। ওদের 3জন লোক। ওরা ঝড়ের হাত থেকে বাঁচার জন্যে এখানে আশ্রয় নিয়েছিল। তোমাদের আসতে দেখে ঝোপের ভিতর গিয়ে ঢুকেছে। ওখান থেকে তোমাদের সহজে ঘায়েল করতে চায়। বেশ কিছুটা ভিতরে দাঁড়িয়ে আছে রন। জানালা দিয়ে বাইরের পরিবেশটা সে মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছে। ওদের একজন নাইলেন কিং, বলল বুড়ো। লোকটা কাঁচা নয়। ওকে আমি চিনি মেজর, অটো বলল। সে আর তার ভাই ডন হিটারিদের সেরা লোক। প্রত্যেক জানালা দিয়ে বাইরের এলাকাটা
ভালো করে দেখল রন। যা খুঁজছে তা পেয়ে গেলে ঘুরে দাঁড়ালো। বুড়োর পায়ের মোকাসিন জোড়া দেখিয়ে সে বলল, ওরকম আর এক জোড়া আছে তোমার কাছে? থাকতে পারে, আমি কিনবো, বলল রন। ওগুলো বের করো। একটা টাং ঘেটে একজোড়া মোকাসিন, হরিণের চামড়ায় তৈরি নরম জুতো বের করলো লোকটা। একজন ইন্ডিয়ানের কাছ থেকে এগুলো রেখেছিলাম আমি, একেবারে নতুন, ব্যবহার করা হয়নি। একটা রূপোর ডলার টেবিলের উপর রাখলো রন। সম্ভবত তুমি লোকটাকে এর অর্ধেক দামও দাওনি। চেয়ারে বসে বুট খুলে মোকাসিন পরে নিল সে। সুন্দর ফিট হয়েছে ওর পায়ে। তোমরা এখানেই থাকো, সঙ্গীদের উদ্দেশ্যে বলল মাইক। বাইরে যারা আছে ওদের উপর নজর রেখো। এই বুড়ো যদি কোনো গোলমাল করার চেষ্টা করে ওকে বেঁধে ফেলো। এটা কি ধরনের কথা হলো? প্রতিবাদ করলো লোকটা। আমি হিটারি নই, ঝামেলা চাই না, থামলো সে। অবাক চোখে মাইককে বই নাইফ বের করে তৈরি হতে দেখছে লোকটা। আমার কথা তুমি ঠিকমতো শুনেছ তো? ওখানে ওরা 3 জন আছে, আর নাইজেল একাই 3 জনের সমান। ওর কথা সহ্য ওর কথা অগ্রাহ্য করে দরজা দিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল মাইক। বাইরে জোর বাতাস বইছে, হালকা বৃষ্টিও পড়ছে। কেবিনের পিছন দিকে চলে গেল সে। এখন ওই লোকগুলো আর তার মাঝে রয়েছে কেবিন। একেবারে কুঁজো হয়ে একটা ঝোপের আড়ালে চলে গেল রন। ইন্ডিয়ানদের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছে, বনে জঙ্গলে শিকারও করেছে প্রচুর। তাই কি করে কি করতে হয় তা ওর অজানা নয়। মোকাসিনের তলায় মাটিটা অনুভব করতে পারছে রন। পায়ের তলায় পড়ে ভাঙতে পারে এমন সব ডাল আর সরু কাঠি এড়িয়ে পা ফেলছে। ঝোপের ভিতর বেশ গভীরে ঢুকলো সে। সাথে রাইফেল আনেনি, ছুরি আর দুটো পিস্তলের উপরই নির্ভর করছে। চারপাশে সতর্ক চোখ রেখে বেশ দূর থেকে বৃত্ত আকারে ঘুরে স্কাউট করছে মাইক। চলার শব্দ এড়াবার জন্য বাতাসের আওয়াজ জোরালো হলেই কেবল সামনে বাড়ছে। বাতাসে গাছগুলো বারবার বেঁকে যাচ্ছে। পাতার উপর বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে। রনের মাথা আর কাঁধও রেহাই পাচ্ছে না। মরণ খেলায় নেমেছে সে। কিন্তু এই খেলা তার কাছে নতুন নয়, আগেও অনেকবার খেলেছে। যতদূর জানে ওই লোকগুলো কাউহ্যান্ড। ওরা ঘোড়ার পিঠে চলতেই অভ্যস্ত। বন জঙ্গলে ঘোরাফেরায় রনের মতো অভিজ্ঞতা ওদের নেই। ওরা রোলোর মতো লোক হলে অন্য কথা ছিল। লোকটা সত্যিই বিপজ্জনক। একটা অদ্ভুত ভৌতিক হলদেটে আলো দেখা যাচ্ছে গাছে। প্রায় 20 একরের একটা খোলা জায়গা পড়ল ওর বায়ে। ওটার এক পাশ ঝর্ণার দিকে গেছে। মাঠটাকে বায়ে রেখেই এগিয়ে যাচ্ছে মাইক, খুব সাবধানে। জানে অসতর্ক শিকারীর জন্য ওখানে মৃত্যু অপেক্ষা করছে। হঠাৎ থামল সে। কিছুটা দূরে একটা আলো দেখা যাচ্ছে। বুঝতে পারছে শত্রুপক্ষের 100 গজের মধ্যে এসে পড়েছে ও। একটা ঝোপের আড়ালে কিছুক্ষণ দাঁড়ালো রন। ওদিকে তাকালেও কেউ টের পাবে না ওখানে কেউ দাঁড়িয়ে আছে। আশেপাশের ঝোপ বা পাতাগুলো খুঁটিয়ে দেখে নিল সে। আরও কিছুটা এগিয়ে লোকগুলোকে দেখতে পেল। যা আশা করেছিল ঠিক তাই। ওরা একত্রে এমন জায়গায় বসেছে যেন কেবিন আর করালে যাওয়ার পথটার উপর নজর রাখা যায়। ওদের মধ্যে দূরত্ব এখন মাত্র 25 গজ। মাইকের পিস্তলটা স্মিথ অ্যান্ড ওয়েসন রাসান 44। ওই সময়ে ওটাই ছিল নির্ভুল লক্ষ্যভেদের জন্য সব থেকে ভালো অস্ত্র। এই দূরত্ব থেকে টার্গেট শুটিংয়ের সময়ে প্রায়ই খুব ভালো নম্বর পেয়েছে রন। কিন্তু এই রকম ব্যাকগ্রাউন্ডে তা অত্যন্ত কঠিন হবে, কারণ ওদের জামাকাপড় গাছ আর ঝোপের সাথে প্রায় মিশে গেছে। সামনে এগোলো সে। এক পা সামনে বাড়িয়ে সাবধানে চাপ দিয়ে ভেজা পাতাগুলো ঠিকমতো মাটির সাথে বসলে পরে অন্য পা বাড়াচ্ছে। ছোট ছোট পা ফেলছে যেন কোনো শব্দ না হয়। শিগগিরই ওদের কেউ পিছন ফিরে তাকাবে, এটাই চাইছে রন। হঠাৎ চমকে দিয়ে গোলাগুলির মধ্যে
না গিয়ে সম্ভব হলে বিনা লড়াইয়ে ওদের বন্দি করতে চায়। মিছে কাউকে হত্যা করার ইচ্ছে ওর নেই। বিরাট একটা পেকান গাছের তলায় দাঁড়ালো মাইক। লোকগুলো তামাক ফুঁকছে আর নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছে। গেরিলা যুদ্ধে অভিজ্ঞ হলে ওরা এই সময়ে তামাক খেত না। ওদের একজন বুটের গোড়ালিতে পাইপ ঠুকে পোড়া তামাক বের করলো। শব্দটা দূর থেকেও শোনা যাবে। লোকগুলো অ্যাপাচিদের মতো ধূর্ত মোটেও নয়। লোকটা পাইপ পকেটে রেখে পিছন দিকে ফিরল। মাইকের সাথে চোখাচোখি হলো ওর। আড়ষ্ট হয়ে জমে গেল লোকটা। হতভম্ব হয়ে তাকিয়ে আছে। চোখের সামনে যা দেখছে তা বিশ্বাস করতে পারছে না। নাইজেল, ডাকলো সে। নাইজেল, দেখো। নাইজেল ফিরলে ওর মুখের ক্ষত চিহ্নটা দেখতে পেল রন। বারুদের পোড়া বলেই মনে হচ্ছে, তবে এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না। তোমরা আমার জন্য অপেক্ষা করছো? আলাপের সুরে প্রশ্ন করলো মাইক। এখানে গোলাগুলি করার কোনো মানে হয় না। কি বলো? তোমরা অস্ত্রগুলো রেখে পিছিয়ে যাও। আমি এখানে ব্যবসার কাজে এসেছি। হিরারি আউটফিটের লোক মারতে আসেনি। তাকিয়ে রইল ওরা। যা চোখের সামনে ঘটছে সেটা বিশ্বাস করতে পারছে না। ওদের অজান্তে লোকটা পিছন থেকে কিভাবে এসে হাজির হলো তা কিছুতেই মাথায় ঢুকছে না। আত্মসম্মানে বিরাট একটা ঘা খেলো। হাজার হোক ওরা লড়ি এলো। স্মেটান ওয়েসনটা রনের হাতেই রয়েছে। মাথাটা একটু নিচের দিকে, কিন্তু তৈরি। যা বলছি তাই করো, বলল মাইক। গানবেলগুলো খুলে মাটিতে ফেলে দাও। খুব ধীরে উঠে দাঁড়ালো নাইজেল। ধীরে আর সাবধানে। সবার প্রতি সমান লক্ষ্য রেখেছে মাইক। দাঁড়াবার পর নাইজেল বলল, জাহান্নামে যাও। আমি তোমার কথা মানি না। তোমরা ওকে বোঝাও। এত কাছে থেকে আমার মিস হয় না। ও তো মরবেই, তোমরাও কেউ আহত হতে পারো। মাটিতে বসা একজনের কোলে রাইফেল রয়েছে, কিন্তু রনের দিকে তাক করতে হলে ওটা 90 ডিগ্রি ঘোরাতে হবে। লোকটা বুঝছে এতে অনেক সময় লাগবে। অন্যজন পকেটে পাইপ রেখেছিল। ওর হাতটা এখনো পকেটেই রয়েছে। মরতে কেউই চায় না। লোকটা বুঝতে পারছে পরবর্তী 2 মিনিটের মধ্যেই তার মৃত্যু ঘটতে পারে। বিন্দু বিন্দু ঘাম জমে উঠছে ওর কপালে। ওকে বোঝাও, আবার বলল রন, কিংবা ধরে বসিয়ে দাও, নইলে ও তোমাদেরও মারবে। নাইজেল। রাইফেলধারীর লোকটা বলল, আমার মনে হয়। এক পা পিছিয়ে থাবা দিয়ে দ্রুত করতে হাত বাড়ালো নাইজেল। চোখের পলকে অন্য দুজনের অবস্থা বুঝে নিয়ে ওর বাম পকেটের উপর গুলি করল রন। একটাই গুলি করে সে থামল। তোমাদের কি মত? এমন কি পাবে যার দাম জীবনের চেয়েও বেশি? রাইফেলধারী লোকটা সাবধানে তার রাইফেল ছুঁড়ে ফেলে দিয়ে গান বেল্ট খুলতে শুরু করলো। অন্যজনও সঙ্গীর দেখা দেখি তাই করলো। তোমার রেফিউজিও গিয়ে স্টেজ নিয়ে পশ্চিমে গেলেই তো পারো। অ্যারিজোনা চমৎকার দেশ, নিউ মেক্সিকো ভালো। সাবধানে ঘুরে আড়ষ্টভাবে হাঁটতে শুরু করলো ওরা। মাইক ওদের অনুসরণ করলো। যাওয়ার পথে একবার নাইজেলের লাশটার দিকে তাকালো সে। শক্ত একটা বিবেচনাহীন লোক। পিস্তলে নিজেকে দারুণ ফাস্ট মনে করাতেই ওর মৃত্যু ঘটল আজ। ঘোড়াগুলো অন্তত আমাদের নিতে হবে, একজন বলল। হাঁটো, আদেশ করলো মাইক। বৃষ্টির মধ্যে হাঁটলে ঠান্ডা মাথায় ভাবতে পারবে তোমাদের কোন পথ বেছে নেওয়া ভালো। আর হ্যাঁ, স্টেজটা ধরতে ভুলো না। তোমাদের আশেপাশে কোথাও দেখলে মনে করব তোমরা আমার জন্যই অপেক্ষা করছো। তাই দেখা মাত্র আমি গুলি করতে বাধ্য হব, কিন্তু সেটা আমি চাই না।
ওদের বিদায় করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো মাইক। ওরা ঠিক পথেই যাচ্ছে দেখে কেবিনে ফিরল সে। বুড়ো একটা চেয়ারে বসে পিছনের দুই পায়ের উপর দোল খাচ্ছিল। রনকে ঢুকতে দেখে সামনের পায়া দুটোকে সশব্দে মেঝেতে নামালো সে। কনয়ে আশ্বস্ত দৃষ্টিতে মেজরের দিকে তাকালো আর ইলি টান টান হয়ে আড়মোড়া ভাঙল। ওদের দুজন পায়ে হেঁটে রেফিউজিও যাচ্ছে, জানালো মাইক। এতে ওদের মাথা কিছুটা ঠান্ডা হবে। নাইজেল? তাড়াতাড়ি প্রশ্ন করল বুড়ো। নাইজেল ওদিকে পড়ে আছে, তুমি ওর ব্যবস্থা করবে। আমরা কিন্তু ওই ঘোড়াগুলো নিয়ে যাব, বলল রন। এই আবহাওয়ায় ওগুলো আমাদের কাজে আসবে। তুমি নাইজেলকে মেরে ফেলেছ? কথাটা বুড়ো কিছুতেই মেনে নিতে পারছে না। সে নিজের ইচ্ছায় মরেছে, মাইক বলল। লোকটা আমার কথা বিশ্বাস করেনি। কিছু দূর দক্ষিণে গিয়ে পূবে বাঁক নিল রন। কয়েক মাইল যাওয়ার পরেই এম ব্যান্ডের গরুর দেখা পেতে শুরু করলো ওরা। 14। ক্লেরা জেমসকে বাইরে থেকে শান্ত দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে ভয়ে একেবারে কুঁকড়ে গেছে। বাতাসের এমন আওয়াজ জীবনে কখনো শোনেনি ও। অন্যান্য সবাই তার চারপাশেই রয়েছে, কিন্তু একসাথে থেকেও সবাই একা। এমন ভয়াবহ ঝড়ে তাই হয়। বাতাসের প্রচণ্ড শব্দ ছাপিয়ে পরস্পর কথা চালানো দুরূহ ব্যাপার। চুপচাপ নিজস্ব ব্যক্তিগত ভয় নিয়েই সবাই চিন্তামগ্ন। কোর্ট হাউসটা কংক্রিটের তৈরি আর মজবুত। উঁচু জমিতে রয়েছে বলে এখনো পানি থেকে কয়েক ফুট উপরে। এবার প্রথমবারের মতো দ্বীপ ডিঙিয়ে বিরাট বিরাট ঢেউ পাড়ের দিকে আসতে শুরু করলো। এতক্ষণ কেবল দ্বীপগুলোর ফাঁক দিয়ে এদিকে পানি আসছিল, আর ফুলে ওঠা পানি দ্বীপের কূলে আছড়ে পড়ছিল। দেয়ালের মতো উঁচু হয়ে একটা ঢেউ ইন্ডিয়ান নালার দিকে এগিয়ে এলো। এরপরেই আরও একটা। শহরের সমুদ্র পাড়ের বাড়িগুলো বাতাসের ধাক্কায় আগেই দুর্বল হয়ে পড়েছিল। ঢেউয়ের আঘাতে ওগুলো এবার ভেঙে পড়ল। ম্যাম। ক্লেরা মুখ তুলে দেখল ডিকি বার্নস ওর পাশে এসে দাঁড়িয়েছে, হ্যাটটা ওর হাতে। ম্যাম, এটা তোমার দেখতেই হবে। হয়তো এমন কিছু দেখার সুযোগ আর কোনো দিন নাও আসতে পারে। স্যান্ডি আর হাইনজের সাথে বার্নসকে অনুসরণ করে 3 তলায় উঠল ক্লেরা। ওখানে বাতাসের শব্দটাই যেন বেশি উপলব্ধি করা যাচ্ছে। ওকে একটা জানালার পাশে নিয়ে গেল বার্নস। ওটার ভাঙা শাটারের ফাঁক দিয়ে সে যা দেখল তাতে ভয়ে ওর বুকের রক্ত হিম হয়ে এলো। বাতাস আর বৃষ্টির ঝাপটার ফাঁকে ফাঁকে সামনে যতদূর দেখা যাচ্ছে সবই কেবল পানি। ঢেউয়ের ধাক্কায় বাড়িগুলো একে একে ভেঙে পড়ছে। পানির তোরে ভেসে যাচ্ছে সব। সমুদ্র বন্দরের কোনো চিহ্নই আর নেই। পিয়ারটা ভেঙে ভেসে গেছে, কোথাও কোনো মাটি দেখা যাচ্ছে না। এখানে ওখানে লম্বা শিকড়ওয়ালা কয়েকটা গাছ এখনো টিকে আছে, কিন্তু পানিতে প্রায় ডুবে গেছে। যে ফুটপাতের উপর ক্লেরা দাঁড়িয়েছিল সেটা সম্পূর্ণ অদৃশ্য হয়েছে। হোটেলটা অদ্ভুত ভঙ্গিতে কাত হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তের জন্য নিজের জামা কাপড়গুলোর কথা ক্লেরার মনে পড়ল। বাবা মায়ের ছবি, তার ডায়েরি, সবই পানিতে ভেসে যাবে। স্যান্ডি ওই জামাগুলোর কথাই ভাবছিল। ওহ, ওই চমৎকার কাপড়গুলো, বিলাপ করে উঠল সে। ওর দিকে আর চোখে একবার চেয়ে ক্লেরা বলল, ওগুলোর জন্যে কিছু আসে যায় না। রোনাল্ড হয়তো খেয়ালই করবে না ওগুলো নেই। ইস, ওগুলো যদি আমার থাকতো। কিন্তু ব্যক্তিগত জিনিস আর বইগুলোর জন্য আমার কিছুটা খারাপ লাগছে। তবে সত্যিকার অর্থে আমি হয়তো ওগুলো হারাইনি। ভালো বই একবার পড়লে
তার কিছুটা অংশ মনের মধ্যে গেঁথে থাকে। আবার বাইরে ঝড়ের দিকে ফিরে তাকালো কেলেরা। একটা শহর পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে। মনে মনে সে স্বীকার করল, ওসব কিছুই নয়। রোরান ছাড়া আর কোনো কথাই ভাবতে পারছে না ও। কোথায় আছে রন মাইক? নিরাপদে আছে তো? সব থেকে খারাপ এই যে তার করার কিছুই নেই। যারা কোর্ট হাউসে পৌঁছতে পেরেছে তারা সবাই এখানেই আছে। ডিকি বার্নসের সাথে আরও কয়েকজন অমানসিক পরিশ্রম করে যতগুলো সম্ভব পুরুষ, নারী আর শিশুদের এখানে এনে তুলেছে। যে লোকটা বিচারের অপেক্ষায় হাজতে ছিল সেই বার্নসই সবার থেকে বেশি খেটেছে। ফিরে এসে বলল ক্লেরা, পানি এখন সিঁড়ির উপর উঠেছে। শহরটা বাতাস আর সমুদ্রের যৌথ আক্রমণে ধসে মিলিয়ে যাচ্ছে। লোকজন কয়েকটা ভাগে জটলা পাকিয়েছে। একসময় ভিকি এসে ক্লেরার পাশে বসল। স্যান্ডিকে চেনে লোকটা, কিন্তু ক্লেরার সাথেই কথা বলছে সে। শোনা যাচ্ছে এখান থেকে দক্ষিণে আরও গোলাগুলি হয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার লোকের কোনো ক্ষতি হবে না। ওকে বাইরে গিল আর বার্ড হিটারির বিরুদ্ধে আমি লড়তে দেখেছি। সমর্থ লোক। ডিকি স্যান্ডির দিকে তাকালো না বা কথাও বলল না। একবার কি যেন বলার জন্য মুখ খুলেছিল মেয়েটা, কিন্তু ইচ্ছা করেই ডিকি মুখ ফিরিয়ে নিল। লজ্জায় রাঙা হলো স্যান্ডি। ডেভ মার্সার, বলে চলল ডিকি। এক ঝাঁক বিপদের মুখে পড়েছিল। মনে হয় হিটারিরা নির্ভুল খবর পেয়েছিল ও কোথায় আছে। একজন কিছুক্ষণ আগে শহরে এসে পৌঁছেছে। লোকটা নিচেই আছে। সে শুনেছে পিটার রামসে আর রড ব্রিজ মারা গেছে। ডেভ আহত, কোথাও লুকিয়ে আছে সে। কেউ ওর অমঙ্গল চেয়েছিল। প্রচ্ছন্নভাবে ইঙ্গিত করল বার্নস। সবাই তা জানে। ফ্রেঞ্চ হিটারি একটু বেশি কথা বলে, আর বড়াই করায় ওর জুড়ি নেই। চোখের কোণ দিয়ে স্যান্ডিকে দেখল ক্লেরা। ওর খোঁচা খাওয়া চেহারাটা কাগজের মতো সাদা হয়ে গেছে। দারুণ লজ্জায় সোজা সামনের দিকে চেয়ে আছে সে। দেব এখন জিতবে। তোমার ওই লোক মাইক ছকটাই পুরো পাল্টে দেবে। ওর সাথে যারা আছে তারাও দক্ষ লোক। যেভাবে মাইক প্রতি পদক্ষেপে হিটারিদের বোকা বানিয়েছে, তাতে সব প্রশংসা তারই প্রাপ্য। কিছুক্ষণ পরে বার্নস উঠে অন্যদিকে গেল। মেয়ে দুজন নীরবে বসে রইল। শেষ পর্যন্ত ক্লেরা আর নিজেকে চেপে রাখতে পারল না। স্যান্ডি, কেন তুমি মনে করলে? ওহ, তুমি মনে করো তুমি সব জানো? তুমি কিভাবে জানবে? বছরের পর বছর এমন একটা জায়গায় পড়ে থাকার কি জ্বালা। আমি চেয়েছিলাম দেব আমার সাথে এসব ছেড়ে বেরিয়ে আসুক, কিন্তু এখন বুঝেছি যতদিন ওই ফিউডের পাগলামি চলবে ততদিন সে কিছুতেই যাবে না। যা হোক, যা ঘটেছে আর তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাদের ফ্রেঞ্চ হিটারির সাথে কথা বলতে দেখেছি। আমি তোমাকে ফ্রেঞ্চ হিটারির সাথে কথা বলতে দেখেছি স্যান্ডি। দেখেছ তো কি হয়েছে? ফ্রেঞ্চকে আমি প্রায় জন্মের পর থেকেই চিনি। বোকার মতো ফিউড করার পক্ষপাতী আমি কখনোই ছিলাম না। আমি কেবল চেয়েছিলাম দেব আমাকে আর কোথাও নিয়ে যাক। সারা জীবন সে যা চিনেছে তার থেকে দূরে। তোমার ধারণা সেটাই ভালো হতো স্যান্ডি। এটা ডেভের জীবন। একটা মানুষের কাছ থেকে জীবন কেড়ে নিলে তার আর কি থাকে? শহরে গেলে ওখানে যারা সংগ্রাম করে টিকে থাকার চেষ্টা করছে, ওকেও তাদের দলে ভিড়তে হবে। পরিচিত লোকজন ছেড়ে অপরিচিত পরিবেশ আর লোকজনের সাথে বাস করতে হবে ওকে। দেব তা ঠিকই পারত। ক্লেরার যুক্তিকে অস্বীকার করে বলল সে। তাই ওর সাথে তুমি বিশ্বাসঘাতকতা করলে? ক্লেরার দিকে ফিরল স্যান্ডি। রাগে ওর চোখ দুটো জ্বলছে। তেমন কিছুই আমি করিনি। আমার মনে হয় করেছ। আমার
আরও মনে হয় গ্যাস্টন মিলার খুন হওয়ার সময়ে তুমি ওখানে উপস্থিত ছিলে। চুপ করে রইল স্যান্ডি। একটু পরে বলল, ঘটনাটা আমি দেখেছি, এটা ঠিক, কিন্তু আমি ওতে জড়িত ছিলাম না। আমি করালে পৌঁছে দেখলাম মিলার তার ঘোড়াটাকে বাঁধছে আর সেই সাথে মাইকের খোঁজ করছে। বলছিল ডেবের কাছ থেকে সে খবর এনেছে, কিন্তু এত জোরে কথা বলছিল যে বার্ট হিটারই শুনে ফেলল। সেই ওকে মেরেছে। হ্যাঁ, আমি দেখেছি। মিলারের মাথার পেছনে গুলি করেছিল সে। আমাকে দেখেনি বার্ট। আমি এত ভয় পেয়েছিলাম যে নড়ার ক্ষমতাও ছিল না। আমার থেকে মাত্র 30 ফুট দূরেই ছিল লোকটা। বেচারা মিলার জানতেও পারেনি ওর আশেপাশে কেউ আছে। বাজি রেখে বলা যায় ঘোড়া রক্ষক মুখ খুলবে না। বাতাসের বেগ আরও জোরালো হলো। কথা বলা অসম্ভব হয়ে উঠল। প্রচণ্ড ধারায় বৃষ্টি পড়ছে। বাইরে কিছুই আর দেখা যাচ্ছে না। একতলায় যারা ছিল তারা সিঁড়ি বেয়ে উপরে উঠল, কারণ একতলার দরজার ফাঁক গলে ভিতরে পানি ঢুকতে শুরু করেছে। বাতাসের ধাক্কায় একটা জানালাও ভেঙে পড়েছে। বাঁশির মতো বাতাসের আওয়াজ অসহ্য হয়ে উঠেছে। ম্যাকিনটসের কলার তুলে দিয়ে একটা বেঞ্চে কুঁজো হয়ে বসে দুহাতে কান ঢেকে আছে ক্লেরা। মুহূর্তের জন্য বৃষ্টি কমলে শহরটাকে দেখার সুযোগ পাওয়া গেল, কিন্তু শহর কই? সমুদ্র বয়ে যাচ্ছে ওখানে। দূরে একটা উল্টে যাওয়া জাহাজের হাল দেখা যাচ্ছে। নীরবে অপেক্ষা করা ছাড়া এখন কিছুই করার নেই ক্লেরার। বাতাস শুরু হওয়ার পর রন আর তার সঙ্গীরা ছড়িয়ে পড়েছে একটা ঢালের উপর। গোটা 30 গরু দেখতে পেয়ে মাইক নিজেই ওগুলোকে তাড়িয়ে নিয়ে এগোলো।